ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের শেষ ক্লাসটা করব। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের 13তম ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলব। আমরা আসলে মোটামুটি এই অধ্যায়ে যা পড়ার দরকার পড়ে ফেলছি। আমাদের হাতে গোনা ছোট কয়েকটা টপিক আছে, ছোট কয়েকটা না, ছোট একটা টপিক, সেটা হচ্ছে অর্গান নল। অর্গান নলে স্থির তরঙ্গ, অর্থাৎ অর্গান নল মানে এক মুখ খোলা নল, দুই মুখ খোলা নল, দুইটা, এক মুখ খোলা নল এবং দুই মুখ খোলা নল। তো এই এক মুখ খোলা নলে এবং দুই মুখ খোলা নলে আমরা মূল সুর বা হারমোনিক বা উপসুরের শর্তটা কেমন হয়, এই শর্তটা আজকের ক্লাস আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। চলো আমরা শুরু করি। তো চলো দেখো, অর্গান নল, এই অর্গান নল বলতে আসলে কি বোঝাচ্ছে এইটা আগে একটু বুঝি। অর্গান নল, একটা নল নিব, পাইপ নিব, এই যে এটা হচ্ছে পাইপটা। এই পাইপের এই যে নিচের প্রান্তটা, এই নিচের প্রান্তটা আটকানো, বদ্ধ। ধরো একটা কাচের নল, একটা কাচের নল, নিচের প্রান্তটা বদ্ধ, উপরের প্রান্তটা খোলা, এই যে এটা খোলা। এবার আমরা কি করব, এই খোলা প্রান্ত থেকে সাউন্ড তৈরি করব। ধরো একটা সুরশলাকা, এই যে একটা সুরশলাকা, এটাকে কম্পিত করে এনে এই অর্গান নলের মুখে ধরলাম। তো তুমি দেখো, অর্গান নলের মুখে ধরলে দেখবা শব্দ হবে। এই এই এখান থেকে সুরশলাকার এই কম্পনের ফলে এই অর্গান নলের মধ্যে বায়ুস্তম্ভের, অর্গান নলের মধ্যে বাতাস আছে, তো সেই বাতাসের সংকোচন প্রসারণে এই যে শব্দ তরঙ্গ, সেই শব্দ তরঙ্গের তুমি শব্দ তরঙ্গটা শুনবা, দেখবা সাউন্ডটা কেমন হয়। তো এইটাকে কম্পিত করব। কিভাবে কম্পিত করব? এই যে এটা এটা ধরো কাঁপবে, এটা কম্পিত হবে। আমি একটু, এই যে কম্পিত হচ্ছে এই ব্যাপারটা একটু দেখাই। এই যে ধরো এটা কম্পিত হচ্ছে, এই যে এটা ধরো কম্পিত হচ্ছে, কাঁপতেছে, এই যে এটা কম্পিত হচ্ছে, কাঁপতেছে। তো কাঁপলে কি হবে, এখানে যে শব্দ আছে, এখানে যে শব্দ আছে, যে শব্দ হচ্ছে আর কি, বায়ুস্তম্ভ আছে, এই বায়ুস্তম্ভের মধ্য দিয়ে এই শব্দ তরঙ্গ সঞ্চালিত হবে। কিভাবে? সংকোচন প্রসারণের মাধ্যমে। সংকোচন প্রসারণ, ধরো এই বায়ুস্তম্ভ, এখানে প্রসারণ, তারপরে সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, এই যে এরকম ঘটনা ঘটবে। তাহলে বায়ুস্তম্ভের সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি হবে। আচ্ছা, সংকোচন প্রসারণে যে শব্দ তরঙ্গ তৈরি হয়, মানে সংকোচন প্রসারণে যে যে সাউন্ড তৈরি হয়, সেই শব্দ তরঙ্গ এটা কোন তরঙ্গ? অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? অনুদৈর্ঘ্য। এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য সংকোচন প্রসারণে। অনুপ্রস্থ বা আর তরঙ্গ হচ্ছে এরকম, এটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। এই যে এটা হচ্ছে দড়িতে সৃষ্ট তরঙ্গ, পানিতে সৃষ্ট তরঙ্গ, এটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। অনুপ্রস্থ বা আর তরঙ্গ। তাহলে এই শব্দ তরঙ্গ যেটা হবে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গ। আমরা এটাকে চাইলে আরেকটা কাজ করতে পারি। অর্গান নলটা, এই অর্গান নলটাকে এভাবে নিতে পারি। ধরো দুই মুখ খোলায় অর্গান নল, অর্গান নলটা দুই মুখ খোলা, দুই মুখটাই খোলা। এবার আমরা কি করব, এক মুখকে বদ্ধ বানাবো। কেমনে বানাবো জানো? এক মুখে ধরো একটা পানিপূর্ণ পাত্র, এই যে একটা পানিপূর্ণ পাত্র, আমরা কি করবো, এটাকে পানিপূর্ণ এই পাত্রের মধ্যে ডুবাবো, পানিপূর্ণ পাত্রের মধ্যে ডুবাই দিব। তো ডুবাই দিলে কি হইলো দেখো তো, এর যে এই প্রান্ত খোলা ছিল সেটা কি আর খোলা থাকলো না, এই প্রান্ত কি হয়ে গেল, এই যে দেখো এখানে এসে বদ্ধ হয়ে গেল। দেখো এই যে পানি, তাহলে বদ্ধ হয়ে গেল। তাহলে সাউন্ড কি হবে, এইখানে এসে প্রতিফলিত হয়ে আবার সাউন্ড কিন্তু ব্যাক করবে। এখানে যেমন হচ্ছিল, দেখো এই প্রান্তে এসে প্রতিফলিত হয়ে সাউন্ড কিন্তু আবার উপরের দিকে যাচ্ছিল। তো ঠিক তেমনি এখানেও তাই হবে, এই প্রান্ত বদ্ধ হয়ে গেল। এবার দেখো এই অর্গান নলের মধ্যে এখানে কিন্তু বাতাস আছে, এখানে কিন্তু বাতাস আছে। এইটুকু জায়গায় যে বাতাসটা আছে সেটা কিন্তু বাউন্ড এয়ার, ঠিক আছে? এটা হচ্ছে বাউন্ড এয়ার, বদ্ধ বাতাস, বদ্ধ বাতাস। আর বাতাস কিন্তু উপরেও আছে, দেখো বাতাস কিন্তু এখানেও আছে। এখানে যে বাতাসটা আছে, এই বাতাসটা কিন্তু ওপেন এয়ার, ওপেন এয়ার এটা, ঠিক আছে, খোলা বাতাস। এইটুকু হচ্ছে বদ্ধ। দেখো এই অর্গান নলের মধ্যে বাতাস এইটুকু কি
বদ্ধ, এই জায়গাটুকুতে বাতাস কি অর্গান নলের মধ্যে বদ্ধ, আর এর উপরে যেটা সেটা কিন্তু খোলা। এই বদ্ধ অর্গান নলের মধ্যে বায়ু স্তম্ভের সংকোচন প্রসারণের জন্য যে শব্দ তরঙ্গ তৈরি হবে তার জন্য আমরা মূল সুরের কম্পাঙ্ক, উপসুরের কম্পাঙ্ক বা সমমেল বা হারমোনিকের কম্পাঙ্ক এর আমরা শর্ত চাই। ঠিক আছে, এর শর্ত চাই। অর্গান নল দুই ধরনের হয়। আমরা অলরেডি এটা যেটা আঁকছি এটা হচ্ছে একমুখ বদ্ধ, দেখো একমুখ খোলা একমুখ বদ্ধ, এই যে নিচের একমুখ বদ্ধ একমুখ খোলা। তো অর্গান নল দুই ধরনের হয়। অর্গান নল এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে একমুখ খোলা, একমুখ খোলা বা একমুখ বদ্ধ, একই কথা। একমুখ খোলা থাকলে তো আর একমুখ বদ্ধই থাকবে, তাহলে একমুখ খোলা বা একমুখ বদ্ধ। তাহলে এটা হচ্ছে এরকম, এই যে ধরো একটা কাচের নল, কাচের নলের এই প্রান্ত বদ্ধ, এই প্রান্ত বদ্ধ প্রান্ত, এই প্রান্ত খোলা প্রান্ত, এই যে এটা হচ্ছে খোলা প্রান্ত, আর এই প্রান্ত বদ্ধ প্রান্ত, এই প্রান্তটা বদ্ধ প্রান্ত, এটা খোলা প্রান্ত, এটা বদ্ধ প্রান্ত। আর একটা হচ্ছে দুই মুখ খোলা, দুই মুখ খোলা অর্গান নল, দুই প্রান্তই খোলা থাকবে, দুই মুখ খোলা অর্গান নল। দুই মুখ খোলা অর্গান নলটা কেমন, এই যে এরকম দুই মুখটাই খোলা, এই প্রান্ত খোলা, দেখো এই প্রান্ত খোলা, আবার এই প্রান্তটাও কিন্তু খোলা। এটা হচ্ছে দুই মুখ খোলা অর্গান নল। দুই মুখ খোলা অর্গান নল কোনগুলো জানো, বাঁশি, বাঁশি দুই মুখ খোলা অর্গান নল। আর এক মুখ খোলা অর্গান নল কোনটা জানো, এই যে কলমের মুখটা, এই যে এক মুখ বদ্ধ, এই যে এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরো, এক মুখ বদ্ধ, তারপরে এখানে নাও, এই যে এটা হচ্ছে এক মুখ বদ্ধ। আর বাঁশি যদি হয়, এখানে আমার কাছে নেই, বাঁশি যদি হয় তাহলে দুই মুখ খোলা। কথা কি বুঝছো, বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে যে শব্দ তরঙ্গ হবে তার জন্য আমরা হিসাব নিকাশটা দেখতে চাই। তো অর্গান নলে কী হবে জানো, অর্গান নলে স্থির তরঙ্গ তৈরি হবে। এই অর্গান নলে খোলা প্রান্ত বদ্ধ প্রান্তে স্থির তরঙ্গ পড়ছিল না, মনে পড়ে? তো ঠিক সেরকম খোলা নলে এবং বদ্ধ প্রান্তে বদ্ধ নলের জন্য আমরা স্থির তরঙ্গ তৈরি করব, স্থির তরঙ্গ তৈরি হবে। তো আসো দেখো কিভাবে স্থির তরঙ্গ তৈরি হয়। তাহলে প্রথমে আসো, এক নম্বরটা হচ্ছে এক মুখ খোলা নল বা এক মুখ বদ্ধ নল, এক মুখ খোলা অথবা এক মুখ বদ্ধ নলে, এক মুখ বদ্ধ নলে। দেখো কিভাবে স্থির তরঙ্গ তৈরি হয়। আমরা এক মুখ খোলা একটা অর্গান নল নিব, এই যে দেখো এই প্রান্তটা থাকবে খোলা, এই প্রান্তটা খোলা থাকবে, এই যে উপরের প্রান্তটা খোলা আর নিচের প্রান্তটা বদ্ধ। তাহলে তুমি যদি এরকম একটা সুরশলাকা এনে, একটা সুরশলাকা এনে সুরশলাকাটাকে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবা, দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এর এই প্রান্তে এনে ধরো, তাহলে এটা দেখবা কম্পিত হবে, এই সুরশলাকাটার বাহুগুলা কাঁপবে, সুরশলাকার বাহু কম্পিত হবে। সুরশলাকার বাহু কম্পিত হবে, বাহু এভাবে কাঁপবে। তো তখন কি হবে, এখানে যে বাতাস স্তম্ভ আছে, এখানে যে এই যে অর্গান নলের মধ্যে, এখানে যে অর্গান নলের মধ্যে যে বাতাসের স্তম্ভটা আছে, এই বাতাসের স্তম্ভের সংকোচন প্রসারণে তরঙ্গ সঞ্চালিত হবে এই অর্গান নলের মধ্য দিয়ে। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যেটা বদ্ধ, যেটা খোলা প্রান্ত, এটা কিন্তু তুমি পড়ছিলা, যেটা খোলা প্রান্ত সেখানে তৈরি হবে এন্টিনোড, সেখানে তৈরি হবে সুস্পন্দ বিন্দু। আর যেটা বদ্ধ প্রান্ত, মনে আছে স্থির তরঙ্গে পড়ছিলাম, যেটা বদ্ধ প্রান্ত সেখানে তৈরি হবে নিস্পন্দ বিন্দু। এবার কথা হচ্ছে কি, তাহলে কি স্থির তরঙ্গ হবে? ইয়েস, স্থির তরঙ্গ হবে, না হলে সুস্পন্দ নিস্পন্দ আসবে কিভাবে? স্থির তরঙ্গ তৈরি হবে। আচ্ছা কেন স্থির তরঙ্গ তৈরি হবে? কারণ এইখান থেকে শব্দ গিয়ে এখানে প্রতিফলিত হবে, দেখো বদ্ধ প্রান্ত, তাহলে এখান থেকে সাউন্ড গিয়ে এখানে প্রতিফলিত হবে, সেই প্রতিফলিত সাউন্ড আবার ব্যাক করে ফেরত আসবে। তাহলে মূল তরঙ্গ
তার উপর প্রতিফলিত হয়ে মূল তরঙ্গের উপর উপরিপাতিত হবে। আর মূল তরঙ্গের উপর উপরিপাতিত হলে কি তৈরি হবে? স্থির তরঙ্গ তৈরি হবে। কথা বুঝছো না বুঝো নাই? এইখান থেকে একটা তরঙ্গ গেল, গিয়ে এখানে প্রতিফলিত হবে, বদ্ধপ্রান্ত প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আবার ব্যাক করবে। তাহলে সেই প্রতিফলিত তরঙ্গটা মূল তরঙ্গের উপর উপরিপাতিত হবে। আর প্রতিফলিত তরঙ্গ যদি মূল তরঙ্গের উপর উপরিপাতিত হয় তাহলে কি তৈরি হয়? স্থির তরঙ্গ তৈরি হয়। এই যে বদ্ধ প্রান্তে প্রতিফলনের ফলে স্থির তরঙ্গ। আমাদের এই প্রান্তটা খোলা আর এই প্রান্তটা বদ্ধ, এই প্রান্তটা খোলা, এই প্রান্তটা বদ্ধ। সহজ কথা মাথায় রাখবা, যে প্রান্ত খোলা সেখানে স্থির তরঙ্গের কারণে, সেখানে লব্ধি স্থির তরঙ্গের, যে প্রান্ত খোলা সেখানে লব্ধি স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দু খোলা। কেন? যে প্রান্ত খোলা সেই প্রান্তে বেশি স্পন্দিত হতে পারবে খুব আরামসে। যে প্রান্ত বদ্ধ সেই প্রান্ত আটকানো, বদ্ধ আটকানো, তাহলে ওই প্রান্তে স্পন্দন একটু বাধাগ্রস্ত হবে। এই কারণে বদ্ধ প্রান্তে নিস্পন্দ বিন্দু আর খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে কী হবে? শব্দ তরঙ্গের উপরিপাতনে আমরা এখানে আর স্থির তরঙ্গের ব্যাপারটা ওভাবে দেখাবো না, যে একটা গিয়ে আর একটার উপর উপরিপাতিত হলো, ওইটা কিন্তু আর দেখাবো না। আমরা লব্ধিটা দেখাবো, যে এখান থেকে একটা সাউন্ড ওয়েভ যাচ্ছে, গিয়ে এখানে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করতেছে। ঠিক আছে? সাউন্ড ওয়েভকে আমি যদি এখানে এভাবে আঁকি তাহলে তোমার কিন্তু একটু মনে করো যে খটকা লাগবে, যে ভাই সাউন্ড ওয়েভ এভাবে কেন আঁকতেছে? এটা তো সাউন্ড ওয়েভ না। সাউন্ড ওয়েভ কেমন? অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, তাই না? অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে যাবে। তাহলে এখান থেকে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ গিয়ে এখানে প্রতিফলিত হয়ে আবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ দিয়ে ব্যাক করবে, দিয়ে দুটোর উপরিপাতনে স্থির তরঙ্গ তৈরি হবে। তো নর্মালি আমরা আর তরঙ্গের ক্ষেত্রে ব্যাপারগুলো বুঝতে অভ্যস্ত, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে অভ্যস্ত না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যদি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গকে অনুপ্রস্থ বা আর তরঙ্গের মতো করে জাস্ট একটু চিন্তা করে নিতে পারো, তাহলে কিন্তু ব্যাপারগুলো একই রকম। তাহলে ব্যাপারগুলো একই রকম, কঠিন কিছু না। তাহলে ব্যাপারগুলো একই রকম, কঠিন কিছু না। লম্বিক তরঙ্গের ক্ষেত্রে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। আর তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাজ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাজ। তরঙ্গ দৈর্ঘ্য, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। আর তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাজ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাজ, এভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করি। তাহলে লম্বিক তরঙ্গের ক্ষেত্রে ভালো করে বোঝো, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে আর তরঙ্গের ক্ষেত্রে, আর তরঙ্গের ক্ষেত্রে দেখো একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ খাজ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কি হবে? এই যে এটা হচ্ছে সংকোচন, একটা সংকোচন আর একটা প্রসারণ। এই যে সংকোচন প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ব্যাপারটা কিন্তু একই রকম, জাস্ট তরঙ্গ শীর্ষের জায়গায় তরঙ্গ শীর্ষের জায়গায় ধরো প্রসারণ, তরঙ্গ খাজের জায়গায় ধরো সংকোচন। এটাই ব্যাপার। তো আমরা কি করব? আমরা এখানে ওই আর তরঙ্গের মতো করে আঁকবো। তো মতো করে আঁকলে আবার ভয় পাইও না যে ভাই আপনি আর তরঙ্গ কেন আঁকতেছেন। কারণ আমরা আর তরঙ্গের চিত্রই আঁকছিলাম স্থির তরঙ্গ যখন বুঝি, তাই না? স্থির তরঙ্গ, দড়িতে সৃষ্ট তরঙ্গ, আর তরঙ্গ, দড়িতে সৃষ্ট, ওটা কিন্তু আর তরঙ্গই ছিল, আমরা আর তরঙ্গই আঁকছিলাম, দড়িতে সৃষ্ট তরঙ্গ। কিন্তু এখানে হচ্ছে লম্বিক তরঙ্গের স্থির তরঙ্গ, লম্বিক তরঙ্গের উপরিপাতন স্থির তরঙ্গ। তা আমরা এখন আর তরঙ্গের মতো করে আঁকবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আমরা আর তরঙ্গের মতো করেই আঁকবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আসো কিভাবে আঁকবো আমরা, কিভাবে আমরা আঁকবো। যে প্রান্তটা খোলা সেই প্রান্তে হবে সুস্পন্দ, আর যে প্রান্তটা বদ্ধ সেই প্রান্তে হবে নিস্পন্দ, নিস্পন্দ, নিস্পন্দ বিন্দু। তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো, এখানে সুস্পন্দ বিন্দু, তাহলে এখানকার কণাগুলো বেশি স্পন্দিত হবে। এই যে এখানকার কণাগুলো বেশি স্পন্দিত হবে, আস্তে আস্তে স্পন্দনটা কমতে থাকবে। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এই পয়েন্টে নিস্পন্দ, এই দেখো এই পয়েন্টে নিস্পন্দ বিন্দু, এই পয়েন্টে সুস্পন্দ বিন্দু। নর্মালি আমাদের কেমন ছিল? এরকম, এরকম ছিল না? দেখো তো, এই যে এটা ছিল নোড, নোড, তার মাঝখানে ছিল এন্টিনোড, এন্টিনোড মানে সুস্পন্দ বিন্দু। তাহলে সুস্পন্দ বিন্দুগুলা বড় বিস্তারে কাঁপে, সবচেয়ে বেশি বিস্তারে, তারপরে বিস্তার আস্তে আস্তে কমতে থাকে, আর নিস্পন্দ বিন্দুর বিস্তার হয়ে যায় জিরো। সুস্পন্দ বিন্দুর বিস্তার সবচেয়ে বেশি থাকে,
নিঃস্পন্দ বিন্দুর বিস্তার হয়ে যায় 0। তাহলে এখানেও তাই, সুস্পন্দ বিন্দুতে বিস্তার সবচেয়ে বেশি হবে। আস্তে 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 বিস্তারটা দেখো কমতেছে, কমতে 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 বিস্তারটা কমতে কমতে নিঃস্পন্দন বিন্দুতে কত হয়ে গেছে? নিঃস্পন্দন বিন্দুতে 0 হয়ে গেছে। দেখো নিঃস্পন্দন বিন্দুতে 0 হয়ে গেছে। আস্তে আস্তে বিস্তার কমতে কমতে যখন নিঃস্পন্দন বিন্দু হয়েছে এই পয়েন্টে গিয়ে বিস্তারটা 0 হয়ে গেছে। তাহলে চিত্রটা এই যে এরকম এরকম হবে, ঠিক আছে? অনেকে বলতে পারো ভাই এরকম কেন হইলো? যদি এখানে এমন হইতো না যে অনেকগুলো সুস্পন্দ অনেকগুলো নিঃস্পন্দ হইতে পারতো, সেটা আমরা পরে দেখব, সেটা আমরা দেখব পরে, ঠিক আছে? আমরা আগে একটা সুস্পন্দ একটা নিঃস্পন্দ আমরা নিলাম, তাহলে এরকম ঘটনাটা ঘটবে। এটা হচ্ছে কয় মুখ খোলা নলের ক্ষেত্রে? এক মুখ খোলা নলের ক্ষেত্রে। তোমার একটু অ্যানিমেশন দেখাই, তাহলে তুমি ভালো বুঝবা। যেমন এই দেখো, এটা হচ্ছে এক মুখ খোলা এক মুখ বদ্ধ নল। এই দেখো, এই প্রান্ত বদ্ধ, এই প্রান্ত খোলা। তাহলে আমি আগে বন্ধ করি। দেখো সোদা অরিজিনাল ওয়েভ, এটা অরিজিনাল। এই যে এখান থেকে আমরা সাউন্ড তৈরি করতেছি, সেই সাউন্ডটা ওই প্রান্তে যাচ্ছে, গিয়ে প্রতিফলিত হয়ে ব্যাক করবে। তাহলে সোদা ফার্স্ট রিফ্লেক্টেড ওয়েভ। এই যে এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ, এটা একটা মূল আর একটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভ। ওকে, এবার এই দুইটার উপরিপাতনে রেজাল্টেড সামটা দেখো তো, সবুজটা ভালো করে দেখো, সবুজটা স্থির তরঙ্গে সবুজটা। আমি মূল তরঙ্গ প্রতিফলিত তরঙ্গ এই দুইটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে দেখো সোদা সামটা দেখো, একটু ভালো করে বোঝো। দেখো এই দেখো, এখানে খোলা প্রান্ত বেশি স্পন্দিত হচ্ছে, আর বদ্ধ প্রান্তে দেখো স্পন্দন নাই। তাহলে বদ্ধ প্রান্তের যে কণাটা আছে সেই কণাটার স্পন্দন নাই, নিঃস্পন্দ। তাহলে বদ্ধ প্রান্তে নোড, খোলা প্রান্তে অ্যান্টিনোড। দেখো দেখতে পাচ্ছ কিনা, বলো বোঝা গেছে কিনা? এই যে এটা ছিল মূল তরঙ্গ, আমরা এখন মূল তরঙ্গ আঁকবো না, প্রতিফলিতটাও আঁকবো না, মূল তরঙ্গ আঁকবো না, প্রতিফলিতটাও আঁকবো না। এই যে মূল তরঙ্গ প্রতিফলিত এই দুইটার কোনোটাই আমরা আঁকবো না, আঁকবো হচ্ছে তাদের সাম। তাহলে তাদের সাম হলো এই যে স্থির তরঙ্গ কেমন এরকম ছিল, এই যে মাঝখানের কণাটা সবচেয়ে বেশি স্পন্দিত, সুস্পন্দ। আর এই যে আমার কনুই দুইটা দেখো, এই কনুইটা আর কনুইটা নিঃস্পন্দ, এই যে এরকম এরকম। তাহলে এটা তো খোলা, এক মুখ খোলা, তাহলে এই হাত পকেটে এক হাত থাকবে। তাহলে দেখো এই কনুটা এখানে থাকবে, এইটা খালি এভাবে স্পন্দিত হবে। এই যে খোলা প্রান্তের এটা আর বদ্ধ প্রান্তের এটা, বুঝতে পারছো? তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। এবার তাহলে আমরা এই অর্গান নলের জন্য, অর্গান নলের এইটুকু হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত? এল। এবার আমরা কি এরকম করতে পারি না? যেমন গিটারের তার, এই যে গিটারের তারে আমরা একটা নোট তৈরি করছিলাম, মনে আছে? একটা লুপ তৈরি করছিলাম। গিটারের তারে দুই প্রান্তে কিন্তু নিঃস্পন্দ হয়েছিল, কেন? আরে এটা বদ্ধ না, এটা বদ্ধ না, আর মাঝখানে হয়েছিল সুস্পন্দ। মনে করো দেখো গিটারের তারে দুই প্রান্ত কিন্তু বদ্ধ, আটকানো, দুই প্রান্ত আটকানো। তাহলে গিটারের তার এরকম ছিল গিটারের তারে। তো এই যে গিটারের তার, আচ্ছা এই গিটারের তারে এটা ছিল মূল সুরের জন্য, মনে আছে? মূল সুর। আমরা দুটো লুপ তৈরি করতে পারি না? দুটো লুপ, বলো তো গিটারের তারে কি এরকম হবে? বলো তো এরকম কি হবে? না রে ভাই, এরকম হবে না। কেন? এই প্রান্ত বদ্ধ, এই প্রান্ত বদ্ধ, তো বদ্ধ প্রান্তে কেমনে সুস্পন্দ হয়? এটা কিন্তু হতো না। তো এটা হতো না, কি হতো? আমরা দুটো লুপ তৈরি করতাম, অর্থাৎ এটা থাকবে নিঃস্পন্দ, এটা থাকবে নিঃস্পন্দ, মাঝখানে একটা নিঃস্পন্দ, মাঝখানে একটা নিঃস্পন্দ, এই যে এরকম দুটো লুপ তৈরি হতো। বলো হয়েছিল কিনা? তারপরে তিনটা লুপ তৈরি হতো, তিনটা লুপ, 1 2 3, দেখো তো তিনটা লুপ তৈরি হয়েছিল, এন 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 এরকম তৈরি হয়েছিল। তো ঠিক তেমনি এর ক্ষেত্রে তাই হবে। তা আমরা কি করলাম? একটা সুস্পন্দ একটা নিঃস্পন্দ। এইবার কি করব? এইবার এই অর্গান নলেই একই রকম অর্গান নল, এই অর্গান নলে এইবার দেখো কি করব, এই প্রান্তে সুস্পন্দ হবেই, অ্যান্টিনোড হবেই, আর এই প্রান্তে নোড হবেই। এখানে অ্যান্টিনোড আর এখানে ছিল নোড, নোডটাকে অন্য কালি দিয়ে লিখি, এটা ছিল নোড। এই যে বদ্ধ প্রান্তে নোড হবেই, এখানে নোড হইতে হবে, এখানে অ্যান্টিনোড হইতে হবে। ওকে, ভালো কথা। তো আমরা যদি এটা আঁকি তাহলে এটা তো আগেরটাই হয়ে গেল, এটা তো আগেরটাই হয়ে গেল। তাহলে এবার কি হবে? এবার ভালো করে শোনো। এবার এটা নোড, তারপর এটা নোড,
এইখানে এইখানে হবে আর একটা নোড, এইখানে হবে একটা নোড, এইটা একটা এন্টি নোড, এই একটা এন্টি নোড। দেখো আগে এন্টি নোড একটা ছিল, নোড একটা। এবার কি হবে, নোড এন্টি নোড দিব, মাঝখানে আবার একটা এন্টি নোড আর একটা নোড দিব। তাহলে এই যে এটা একটা এন্টি নোড এ এন, আর এটা একটা নোড, এটা একটা নোড নেন। তাহলে এবার ব্যাপারটা কি হবে দেখো, এবার ব্যাপারটা হবে এই দেখো, এই যে এটা বেশি স্পন্দিত হবে দিয়ে এই, বুঝলা? তারপর এরপরে আবার এরকম হবে, দেখো এই যে এটা সবচেয়ে বেশি স্পন্দন, দেন আবার কমতে কমতে এই জিরো, এরকম ঘটনা ঘটবে। তাহলে এই ব্যাপারটাকে যদি এইভাবে আঁকি, এই যে এরকম ঘটনা ঘটবে। দেখো এই হচ্ছে এন্টি নোট, এই হচ্ছে এন্টি নোট, আর এখানে নোট, এখানে নোট, এটা হবে। তাহলে এর জন্য ফ্রিকোয়েন্সি কত হয় সেটাই আমরা এখন হিসাব করব। এই নলের দৈর্ঘ্য কত, এল, এল নলের দৈর্ঘ্যের মধ্যে এই ঘটনা ঘটছে। ওকে, তাহলে আসো দেখি এবার হিসাবটা বুঝি, এবার হিসাবটা আমরা বুঝি। দেখো এই হচ্ছে একটা অর্গান নল, এক মুখ বদ্ধ এক মুখ খোলা, এই হচ্ছে একটা অর্গান নল, এক মুখ বদ্ধ এক মুখ খোলা। তা আমরা একটু কয়েকবার আঁকি, 1 2 3, তারপরে ধরো ডট 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 এন, তিনটা আঁকবো। নলের দৈর্ঘ্যটা এল। হ্যাঁ, তাহলে প্রথমে আসো মূল সুরের ক্ষেত্রে, একেবারে মূল সুর, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মূল সুর, নোড আর এখানে হবে এন্টি নোড, নোড আর এন্টি নোড। তাহলে তখন বায়ুস্তম্ভের কম্পন এখানে নেই, এখানে যে কণা আছে তার কম্পন আর নেই। আস্তে 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 কম্পন বাড়বে বাড়বে বাড়বে, সবচেয়ে বেশি কম্পন, তাহলে সবচেয়ে বেশি কম্পন থাকবে এখানে। এই যে এরকম ঘটনা ঘটবে। দেখো এই চিত্রটাও তাই ছিল, এই যে দেখো এটা, দেখো এই যে এটা তাই ছিল। এই যে এটা। এবার আমরা যেটা চাই সেটা হচ্ছে কম্পাঙ্ক চাই। নলের দৈর্ঘ্য এল, এখান থেকে এ পর্যন্ত নলের দৈর্ঘ্য এল। এবার একটু বোর্ডে থাকো তো ভাইয়া, বোর্ডে থাকো, বলো তো এইটুকুর মধ্যে ল্যামডা কতটুকু আছে? এটা কি ল্যামডা? বলো এটা কি ল্যামডা? না রে ভাই, ল্যামডা কোনটা জানো? এই ল্যামডা হচ্ছে এই, এই যে এইটা ল্যামডা। দেখো তরঙ্গ দৈর্ঘ্য এইটা ল্যামডা, এই যে এই পর্যন্ত ল্যামডা। তো তার কতটুকু আছে দেখো তো, কতটুকু আছে? তার অর্ধেকেরও অর্ধেক আছে, বুঝলো? অর্ধেকেরও অর্ধেক আছে। যারা বুঝো নাই তারা দেখো, যারা বুঝো নাই তারা দেখো একবার, এই যে এইটা হচ্ছে ল্যামডা, দেখো এই যে এইটুকু ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু, তাহলে এটা হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তার অর্ধেক ল্যামডা বাই টু, তার আবার অর্ধেক ল্যামডা বাই ফোর। তাহলে এইটা এইটুকু দৈর্ঘ্য কিন্তু ল্যামডা বাই ফোর। তাহলে বলো তো এল কত? ইয়েস, এল কত? ল্যামডা বাই ফোর, এল ল্যামডা বাই ফোর। আরে ভাই তাহলে ল্যামডা কত? ল্যামডা কত? এল হচ্ছে ল্যামডা বাই ফোর, ল্যামডা কত? 4L, ল্যামডা হচ্ছে 4L। ওকে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, ল্যামডা মানে 4L, বুঝলা? তাহলে কম্পাঙ্ক পেয়ে গেছি, এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক, মূল সুর। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এরকম হবে, এদিকে তাকাও, দ্বিতীয় ক্ষেত্রে এই যে এই, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে, বলো। প্রান্তে তো এন্টিনোড হয় না কেন? প্রান্তে, প্রান্তে বদ্ধ প্রান্তে এন্টিনোড কেমনে হবে? ওটা তো বদ্ধ প্রান্ত, বদ্ধ প্রান্তে নোড হয়, তাই না? বদ্ধ প্রান্ত কিভাবে কাঁপবে? বদ্ধ তো এটা,
এটা এটা হবে না, ওকে গুড, এটা হবে না। তাহলে কি হবে, কি হবে, হবে এইটা নোড হবে, আর এইটা এন্টি নোড হবেই। আচ্ছা তাহলে এটা যদি নোড হয়, এটা যদি এন্টি নোড হয়, তাহলে মিলাও আসো, নোড এন্টি নোড, আবার নোড এন্টি নোড, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে নোড, এ দেখো নোড এন্টি নোড, এই যে এটা এন্টি নোড, নোড এন্টি নোড, এন্টি নোড, দেন আবার নোড, দেন আবার নোড, নোড, এই যে ঠিক আছে। তাহলে চিত্র এঁকে ফেলি, চিত্র এঁকে ফেলি, এই যে এইটুকু, দেন এইটুকু। আচ্ছা এবার বলো তো, এবার বলো তো এল কত, এল তো এটাই, এল তো পুরো দৈর্ঘ্যটাই। তাকাও, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 বাই 3 ল্যামডা বাই 4। ল্যামডা কত, ল্যামডা হচ্ছে, ল্যামডা হচ্ছে 4L বাই 3। ওকে, তাহলে এফ কত, এফ 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 কত, ভি বাই ল্যামডা, ভি বাই 4L বাই 3, লাভ দিয়ে 3 উপরে, বুঝছো, লাভ দিয়ে 3 উপরে। এইবার একটা মজার জিনিস দেখো, মূল সুরের, এই তাকাও, মূল সুর যদি 100 হার্টজ হয়, তাহলে বলো তো দ্বিতীয় হারমোনিক কত, দ্বিতীয় হারমোনিক কত, 200, 2 গুণ। তৃতীয় হারমোনিক কত, দাদা এরপর আর কোন চ্যাপ্টার নেবেন, এরপর ভেক্টর পড়াবো, খুশি? এই কমেন্ট আর করিও না আমার, বুঝছো, পড়ানোর মধ্যে অন্য কোনো কমেন্ট ভাল লাগে না। তোমার এই কমেন্ট আমি অনেকবার দেখছি, কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি না, কেন? কারণ এই কমেন্টটা এখন রিপ্লাই দেওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না, সো এই কমেন্ট আর করিও না, হ্যাঁ ঠিক আছে। এটা 100, এটা 100, তাহলে এরপরে কত, ধরো কোনো চ্যাপ্টার পড়াবো, এটা ক্লাস শেষ হলে আমি বলবো, এখন তো না, তাই না? পড়ানোর মাঝখানে বলবো, বলো, আমি পড়ানো থামাই দিয়ে বলি, বলবো না? আচ্ছা তাহলে 100, তাহলে এর 2 গুণ 200, 3 গুণ 300, তাহলে এটা এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, নিজেই ফার্স্ট হারমোনিক, কারণ 1 গুণিতক ফার্স্ট হারমোনিক, 2 গুণিতক সেকেন্ড হারমোনিক, 3 গুণিতক থার্ড হারমোনিক, থার্ড হারমোনিক, তাই না? আচ্ছা দেখো, এফ ইকুয়াল টু ভি বাই 4L, পরেরটা কয় গুণ, কয় গুণ, 3 গুণ। আরে 2 গুণ কই গেল, 2 গুণ কই গেল, 2 গুণ তো নেই, 2 গুণ আছে, নেই, এটাই কাহিনী। তাহলে এটা হচ্ছে প্রথম হারমোনিক বা মূল সুর, ভালো করে বোঝো, এটা মূল সুর, মূল সুর বা মৌলিক সুর। এই মূল সুর মানেই প্রথম হারমোনিক বা প্রথম সমমেল, হারমোনিক মানে সমমেল, প্রথম হারমোনিক বা সমমেল। এটা কত, দ্বিতীয় হারমোনিক, নো 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 নো, এটা তৃতীয় হারমোনিক, এটা তৃতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক, দ্বিতীয় হারমোনিক নাই, দ্বিতীয় সমমেল পাওয়া যায় না। তাহলে দেখো গিটারের তারে, গিটারের তারে দ্বিতীয় হারমোনিক পাওয়া যায়, কিন্তু এখানে দ্বিতীয় হারমোনিক পাওয়া যায় না। একবারে কোনটা, একবারে তৃতীয় হারমোনিক। 2 গুণ পাওয়া যায় না, একবারে 3 গুণ পাওয়া যায় তৃতীয় হারমোনিক। এবার আসো পরেরটা দেখি, একটু হারমোনিক বাড়াই, হারমোনিক বাড়াই। তাহলে নোড, নোড, আর এটা এন্টিনোড, এটা এন্টিনোড, নোড এন্টিনোড, নোড এন্টিনোড। এবার আসো, তাহলে এবার কি করব, এবার হচ্ছে তৃতীয় হারমোনিক, তাহলে এখানে নোড, এখানে এন্টিনোড হবে। এবার নোড এন্টিনোড, দেন আবার একটা নোড, দেন আবার একটা এন্টিনোড, দেন আবার একটা নোড। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, এই যে এখানে, তাহলে এই দুইটা এন্টিনোড এ এন এ এন, আর তাদের মাঝখানে নোড এন এন, এন এন। তাহলে চিত্র যদি আঁকি তাহলে এরকম হবে, এরকম হবে, এই যে। বলো তো এবার কি হইল, এবার কি হইল, এবার হলো হচ্ছে ল্যামডা বাই 4, 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 কয়টা, 5টা। এবার 5টা ল্যামডা বাই 4, তাহলে এল ইকুয়াল টু 5 ল্যামডা বাই 4,
ল্যামডা ইকুয়াল টু 4L/5, তাহলে এফ ইকুয়াল টু কী হবে, এফ ইকুয়াল টু হবে ভি বাই ল্যামডা, তাহলে ল্যামডা হচ্ছে 4L/5, এই যে 5টা চলে যাবে উপরে, ঠিক আছে। এই যে দেখো এখানে তখন বলতে গিয়ে এই জিনিসটা আমি ঠিক করি নাই। দেখো এদিকে তাকাও, এটা হচ্ছে প্রথম F1, তাহলে এটা কিন্তু F2 না, এটা তৃতীয় হারমোনিক F3, এটা কিন্তু F4 না, F5, F5, তাহলে আমরা কততম হারমোনিক পাচ্ছি এখানে, পঞ্চম হারমোনিক পাচ্ছি। চতুর্থ হারমোনিক পাওয়া যায় না, চতুর্থ হারমোনিক পাওয়া যায় না, পঞ্চম হারমোনিক পাওয়া যাচ্ছে, ফিফথ হারমোনিক। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এইখানে আর চিত্র আঁকার দরকার নেই, এখানে আর চিত্র আঁকার দরকার নেই। এবার বলো এল ইকুয়াল টু এন, এনতম জন্য কি হবে, দেখো তো 1, 3, 5। আমরা এবার ইন জেনারেল সূত্রটা লিখতে চাই, আমরা এবার জেনারেল সূত্রটা লিখতে চাই। তাহলে 1, 3, 5, 1, 3, 5, বলো এবার কি হবে, বিজোড় না, বিজোড় না, তাহলে বিজোড় 2n-1 দিয়েও লেখা যায়, আবার 2n+1 দিয়েও লেখা যায়। বিজোড়টা আমরা 2n-1 দিয়েও লিখতে পারি, +1 দিয়েও লিখতে পারি, মাইনাস দিয়ে লিখবো, প্লাস দিয়ে না। কেন ভাই প্লাস দিয়ে লিখবো না, দেখো n এর মান 1 বসাও, 2 গুণ 1 বিয়োগ 1, দেখো প্রথমটা পাওয়া যায়, 2 বসাও, 2 2 2 2 2 দুগুণে 4 বিয়োগ 1, এই যে দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে 3 ল্যামডা বাই 4, 3 বসাও, 3 দুগুণে 6 বিয়োগ 1, এই দেখো 3 নম্বরটা, 1 2 3, 3 নম্বরটা পাওয়া যাচ্ছে। আমি প্লাস দিয়ে লিখতে পারি না তা না, পারি। যদি প্লাস দিয়ে লিখি তাহলে n এর মান 1 থেকে না 0 থেকে শুরু করতে হবে, তখন n এর মান 0 থেকে শুরু করতে হবে। দেখো n এর মান 0 বসাও, 0 বসাইলে 0 তখন বসাইলে তখন λ/4, তাও -λ/4 চলে আসে, তাও -λ/4 চলে আসে। তা আমরা এটা করব না, সরি মাইনাস আসে না, সরি প্লাস দিয়ে লিখতেছি, তো প্লাস দিয়ে 0 বসাও, 0 বসাইলে λ/4 এটা আসে। তো আমি কেন এটা করব হুদাই, বলো আমি কেন করব, n এর মান যা তাই 1 1 2 2, 1 থেকে শুরু হবে, তাহলে n এর মান শুরু কত থেকে, 1 থেকে শুরু হবে, n এর মান 1 থেকে শুরু, 1 2 3 ডট ডট ডট। ভাই তাহলে ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 4L/2n-1, তাহলে এফ কত, এফ কত, এফ বিজোড় 1 3 5, তাহলে 1 3 5 2n-1, এটা ইকুয়াল টু 5v/4l না, তাহলে 5 এর জায়গায় হবে 2n-1 v/4l। দেখি তোমরা কেমন বলতে পারো, এটাই তো এটাই তো জেনারেল সূত্র, এটাই জেনারেল সূত্র, এটাই সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এবার বলো এটা কততম হারমোনিকের, বলো এটা কততম হারমোনিকের, এটা কততম হারমোনিক, এটা হচ্ছে 2n-1 তম হারমোনিক, n-তম না কিন্তু, এটা 2n-1 এততম হারমোনিক, এততম হারমোনিক, এটা 2n-1 তম হারমোনিক। ওকে ডান। দাদা এইটা আরেকবার একটু বুঝান, এই দেখো এইটা হচ্ছে n-তম, মানে অনেকগুলো লুপ আছে, অনেকগুলো লুপ হয়েছে। তাহলে এবার আমরা কি পাচ্ছি, 1 3 5 বিজোড় 2n-1, তাহলে 2n-1, এবার বিজোড় বলো তো, বিজোড় সংখ্যা বলো তো, বিজোড় সংখ্যা 1 3, তাই না, 1 3 5, 1 3 5। এবার n এর মান আসো, n 1 2 3 4 5 6 বসাবা, দেখবে একটা একটা করে পাবা। তাহলে এটা 2n-1, n এর মান 1 বসাও প্রথমটা, 2 বসাও দ্বিতীয়টা, 3 বসাও তৃতীয়টা, 4 বসাও চতুর্থটা, 5 বসাও পঞ্চমটা, এভাবে পাইতে থাকবা। তাহলে 2n-1, ওকে লিখলাম 2n-1। তাহলে এবার দেখো 4L/1, 4L/3, 4L/5, তাহলে 4L/2n-1, F1 F3 F5, তাহলে F2n-1, এটা কত ছিল, প্রথম হারমোনিক, তৃতীয় হারমোনিক, পঞ্চম, তাহলে 2n-1 তম হারমোনিক। এইবার আমার বলো হারমোনিক, যেগুলো হারমোনিক, এই যে এই হারমোনিক, তার মধ্যে মূল সুর ব্যতীত বাকি সবাই উপসুর না, মূল সুর ব্যতীত বাকি সবাই উপসুর না বলো তো। তাহলে বাকি সবাই যদি উপসুর হয়, বোর্ডে দেখাও, বাকি এগুলো সব উপসুর। এই উপসুরের মধ্যে স্ট্যান্ড ফার্স্ট কে প্রথমে দাঁড়ানো, উপসুরের মধ্যে এ প্রথমে দাঁড়ানো না,
তাহলে এইটা হচ্ছে প্রথম উপসুর, এটা হচ্ছে প্রথম উপসুর, বুঝলা? এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় উপসুর, কারণ উপসুরের মধ্যেও 2 নম্বরে আছে, এটা দ্বিতীয় উপসুর। তাহলে এইভাবে যাইতে থাকবে, প্রথম দ্বিতীয়, এই যে প্রথম উপসুর দ্বিতীয় উপসুর, ডট 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 উপসুর হইতে থাকবে। ঠিক আছে, এবার তাহলে বলো তো পঞ্চম হারমোনিক দ্বিতীয় উপসুর, তাহলে 2n - 1তম হারমোনিক, এটা কততম উপসুর? এটা কততম উপসুর হবে? পঞ্চম হারমোনিক দ্বিতীয় উপসুর, ঠিক আছে, পঞ্চম হারমোনিক দ্বিতীয়, তাহলে এটা কততম উপসুর হবে? 2n - 1। বলো 2n, এক মিনিট ধরো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোনো কোনো জায়গায় 2n প্লাস দিয়েও লিখছে, প্লাস দিয়েও লিখতে পারবা, আমরা মাইনাস দিয়ে লিখবো, আর এনে শুরু করবো হচ্ছে 1 থেকে। ঠিক আছে, আমরা মাইনাস দিয়ে লিখবো, এনে শুরু করবো 1 থেকে। কোনো কোনো বইতে প্লাস দিয়ে লিখছে, লিখতে পারো, কোনো আপত্তি নেই। বিজোড় তো প্লাস দিয়েও লেখা যায়, মাইনাস দিয়েও লেখা যায়। ঠিক আছে, আমরা মাইনাস দিয়ে এনে শুরু করবো 1 থেকে, তুমি যদি প্লাস দাও এনে শুরু করবা 0 থেকে, এই হচ্ছে কাহিনী, আর কিছু না। তাহলে এবার আসো, দেখো তৃতীয় হারমোনিক প্রথম উপসুর, পঞ্চম হারমোনিক দ্বিতীয় উপসুর, এইভাবে। তাহলে সপ্তম হারমোনিক কি হবে? সপ্তম হারমোনিক সেটা হবে তৃতীয় উপসুর। এভাবে পরপর পরপর উপসুর যাইতে থাকবে, এভাবে পরপর পরপর উপসুর যাইতে থাকবে। তাহলে উপসুরটা কত? তো এই যে 2n - 1, এটা কততম উপসুর হবে বলো তো? এটা কততম উপসুর হবে? এটা হবে পঞ্চম হচ্ছে দ্বিতীয়, তৃতীয় হারমোনিক প্রথম। তাহলে উপসুর হইলে কততম উপসুর হয়? কততম উপসুর হয়? টু n - 1 v/4l, উপসুর হইলে কততম হয়? ওভারটোনের ক্ষেত্রে, উপসুরের ক্ষেত্রে কোনো f1 f2 আচ্ছা, উপসুরের ক্ষেত্রে কোনো জেনারেল সূত্র বানানো হয় না, উপসুরের ক্ষেত্রে কোনো জেনারেল সূত্র বানানো হয় নাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, উপসুরের ক্ষেত্রে কোনো সূত্র বানানো হয় নাই। n - 1 বলতেছ, n - 1 দিলে কেমনে মিলে? n - 1 কেমনে মিলে? n - 1 কেমনে হয়? n - 1, n এর মান 3 বসালাম, 3 বিয়োগ 1, n এর মান যদি n এর মান 1, n এর মান 2, এখানে n এর মান ছিল 2, তাহলে 2 বিয়োগ 1, ঠিক আছে। n এর মান 3, 3 বিয়োগ 1, n এর মান, হ্যাঁ n এর মান, হ্যাঁ ঠিক আছে, n - 1তম, হ্যাঁ
যদি উপসুর বলি তাহলে এন মাইনাস অন্তম, এন মাইনাস অন্তম উপসুর, ঠিক আছে, এটা এন মাইনাস অন্তম উপসুর বললে বলা যায়, ঠিক আছে, এন মাইনাস অন্তম উপসুর, হ্যাঁ ঠিক আছে। দেখো এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, টু এন প্লাস না, এন মাইনাস ওয়ান, দেখো কেমনে, এখানে এন এর মানে 1, সরি 2, এন এর মান 2 বসাইছিলাম, এই যে এটাতে 2 বসাইছিলাম, তাহলে এন এর মান 2 বসাইলে, এই যে এন এর মান 2 বসাইলে 3 আসে, 2 বসাইলে 3 আসে, তাহলে এন এর মান যদি 2 বসাই তাহলে তো আমি এটা পাই, তাহলে 2 বিয়োগ 1 প্রথম উপসুর, তারপরে এন এর মান যদি 3 বসাই, 3 বিয়োগ 1 দ্বিতীয় উপসুর, তাহলে এন এর মান যা বিয়োগ 1, তাহলে এততম উপসুর। তাহলে সুন্দর করে এই সূত্রটা এবার মুখস্থ করে ফেলতে হবে, এই যে এন মাইনাস অন্তম উপসুর বা 2n মাইনাস অন্তম হারমোনিকের সূত্র হচ্ছে এফ 2n মাইনাস 1, এটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ভি ডিভাইডেড বাই 4l। ওকে, কথা কি বুঝছো? এন মাইনাস অন্তম উপসুর, হ্যাঁ ঠিক আছে। এটা এবার এটা গেল কয় মুখ খোলা, এক মুখ খোলা। এবার আসো এক মুখ বদ্ধ, এইবার হিসাবটা হবে, সরি দুই মুখ খোলা, এবার এক মুখ বদ্ধ তো হলো, 2 মুখ খোলা, এবার হিসাব হবে 2 মুখ খোলা, এবার হিসাবটা হবে 2 মুখ খোলা নলের জন্য। তাহলে 2 মুখ খোলা নলের ক্ষেত্রে কেমন হবে দেখো, 2 মুখ খোলা নল যদি হয়, এই যে এটা হচ্ছে 2 মুখ খোলা নল, এয়ার কলম ওপেন এট বোথ এন্ডস, হ্যাঁ 2 মুখ খোলা নল, একটু বড় করি এটারে, দিয়ে এই যে এরকম, এই দেখো সবুজটার দিকে তাকাও, সবুজটার দিকে তাকাও, যেটা রেজাল্টেন্ট, 2 মুখ খোলা, এই প্রান্ত খোলা, এই প্রান্ত খোলা, এই প্রান্ত আর এই প্রান্ত দুইটাই খোলা, তাহলে 2 প্রান্ত যদি খোলা হয় 2 পাশে সুস্পন্দ হবে, মাঝখানে নিস্পন্দ, দেখো এই বিন্দু নিস্পন্দ, কাঁপতেছে না, আর এই 2 পাশে সুস্পন্দ হবে, এই 2 পাশে সুস্পন্দ, তাহলে খোলা প্রান্তে সবসময় সুস্পন্দ হয়, এটা মাথায় রাখতে হবে যে খোলা প্রান্তে সবসময় কি হবে, সুস্পন্দ হবে। এই প্রান্তটা খোলা, এই প্রান্তটা খোলা, 2 প্রান্ত খোলা, সুস্পন্দ সুস্পন্দ, এন্টিনোড এন্টিনোড, তাহলে মাঝখানে হবে নোট, মাঝখানে একটা হবে নোট। তাহলে এবার চিত্র যদি আঁকি এরকম হবে, মাঝখানে নোট, এই এরকম। এবার তাহলে বলো নলের দৈর্ঘ্য হচ্ছে এল, এখান থেকে এইটুকু নলের দৈর্ঘ্য এল, তাহলে বলো তো এল ইকুয়াল টু কি, এবার এটা কি λ/4, 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 তার মানে λ/2, তাই না? এইটুকু টোটালটুকু কত, λ/2, তাহলে এটা λ/2, এটা কি সবাই বুঝছো, λ/4, তাই তো, λ/4 যোগ করলে কত, λ/2, তাহলে এল ইকুয়াল টু λ/2, λ ইকুয়াল টু 2l, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে 2l। ওকে, এইবার আসো, এবার দুই মুখ খোলা, এই পাশে 2 মুখ খোলা, তাহলে 2 মুখ খোলা থাকলে 2 পাশে সুস্পন্দ বিন্দু হবে, সুস্পন্দ এন্টিনোড, সুস্পন্দ এন্টিনোড হবে। এবার মাঝখানে একটা নোড নিছিলাম, এবার 2টো নোড নিব, এবার 2টো নোড হবে, এবার 2টো নোড হবে, এই যে একটা নোড, তাহলে মাঝখানে আর একটা কি, এন্টিনোড হবে, এই যে মাঝখানে একটা এন্টিনোড, 2 পাশে 2টা নোড। তাহলে চিত্র যদি আঁকি এই, দেন এই, এবার আসো λ/4, ভালো করে তাকাও, এইটুকু λ/2, দেখো λ/4, λ/4, তাহলে λ/2, দেন λ/4, λ/4, আবার λ/2, তাহলে কয়টা λ/2, এখান থেকে এইটুকু λ/2, এখান থেকে এইটুকু λ/2, তাহলে 2টো λ/2 বা 4টা λ/4, তাহলে 2টো λ/2, 2 2 কাটি, তাহলে ল্যামডা ইকুয়াল টু থাকবে 2l/2, বাই 2 2 কাটি, কাটার দরকার নেই, থাকুক, কাজ আছে। এবার তাহলে এফ ইকুয়াল টু হবে ভি বাই ল্যামডা,
ল্যামডা হচ্ছে 2L ডিভাইডেড বাই 2, 2 চলে গেল উপরে, 2 কাটি না, দরকার নেই, থাকুক, 2 কাটার দরকার নাই, থাকুক। এবার আসো, এবার আরো বাড়াইতে হবে। তাহলে খোলা প্রান্ত মানে সুস্পন্দ, এন্টিনোড, এন্টিনোড। আচ্ছা, আগে মাঝখানে দুইটা নোড ছিল, এই যে 2টা নোড, এবার 3টা নোড হবে, 1 2 3টা নোড হবে, 3টা। আর 3টা নোডের মাঝখানে 2টা আবার সুস্পন্দ বিন্দু। তাহলে ব্যাপারটা হবে এরকম, না সরি, 2টা নোড, এবার হবে 3টা নোড। তাহলে নোড, এখানে নোড, এখানে নোড, আর এখানে একটা সুস্পন্দ বিন্দু, এখানে একটা সুস্পন্দ বিন্দু। তাহলে চিত্র আঁকলে এই, দেন এতটুকু, দেন এতটুকু, এই, ঠিক আছে, এঁকে ফেলছি। তাহলে এবার বলো ল্যামডা বাই 4, 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 কয়টা? 1 2 3 4 5 6, 6টা ল্যামডা বাই 4 মানে 3 ল্যামডা বাই 2, 6টা ল্যামডা বাই 4 মানে 3 ল্যামডা বাই 2। তাহলে L ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2, বলো ল্যামডা ইকুয়াল টু কত? 2L বাই 3। তাহলে F ইকুয়াল টু V বাই ল্যামডা, তাহলে V বাই ল্যামডা মানে 2L বাই 3, 3 উপরে, তাহলে V ডিভাইডেড বাই 2L বাই 3। ওকে, বলো বোঝা গেছে কিনা? এই এবার মনে করো ডট ডট ডট, এবার আর দেখানো লাগবে না, এবার ইন জেনারেল সূত্র L ইকুয়াল টু, বলো কি হবে? 1 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 বা n ল্যামডা বাই 2, সুন্দর, n ল্যামডা বাই 2 হবে। 1 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, বলো 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 কি হবে? n ল্যামডা বাই 2, সহজ না? এবার বলো এখানে ল্যামডা ইকুয়াল টু কি হবে? ল্যামডা ইকুয়াল টু 12 বাই 1, 12 বাই 2, 12 বাই 3, 12 বাই n বা 12 বাই n হবে। এবার তাকাও, এইবার এটা যা, এটা তার কয় গুণ? দেখো তো কয় গুণ? 2 গুণ না? এটা কয় গুণ? 3 গুণ না? 3 গুণ না? এটা 2 গুণ, এটার 2 গুণ, এটার 3 গুণ, তাই না? তাহলে 2 গুণ হলে এটা ভালো করে বোঝো এবার, F2, F3, 3 গুণ F3, এটা কয় গুণ হবে? n গুণ, n গুণ, তাহলে NV বাই 2L, NV বাই 2L, n গুণ, গুড, n গুণ। তাহলে এবার বলো এটা কি? মূল সুর বা কি প্রথম হারমোনিক, মূল সুর বা প্রথম হারমোনিক, ঠিক আছে? এটা কি কততম হারমোনিক? 2 গুণ, তাহলে দ্বিতীয় হারমোনিক, এটা দ্বিতীয় হারমোনিক। এটা কি? তৃতীয় হারমোনিক, তৃতীয় হারমোনিক 3 নম্বর। এটা কি? n-তম হারমোনিক, n-তম হারমোনিক, n-তম হারমোনিক। ওকে, এবার আসো এই হারমোনিকগুলা প্রথমটা বাদ দিয়ে, প্রথম সমমেল বা মূল সুর বাদ দিয়ে, সবাই তো উপসুর, উপসুরের মধ্যে তাহলে এ কি? প্রথম উপসুর। এ কি? দ্বিতীয় উপসুর। আরে ভাই তাহলে এটা কি? এটা হচ্ছে দেখো দেখো n এর মান 2 এর জন্য প্রথম উপসুর, n এর মান 3 এর জন্য দ্বিতীয় উপসুর, n এর মান n এর জন্য তাহলে n-1তম উপসুর। তাহলে উপসুর দেখো সবসময় n-1, উপসুর দেখো সবসময় n-1। কি বোঝা গেছে? আবার দেখো n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান n, 1 2 3 4 n, 1 2 3 4 n। ওকে, ডান, বোঝা গেছে? তাহলে n এর মান n-তম, n, তাহলে এখানে n, এটা Fn, n-তম হারমোনিক, n-তম হারমোনিক। তাহলে এটা 2 দ্বিগুণ দ্বিতীয় হারমোনিক, 3 তৃতীয় হারমোনিক, n-তম হারমোনিক। এবার এগুলা সবাই কি? উপসুর। উপসুরের মধ্যে প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, এভাবে যাবে। তাহলে দেখো 2 এর জন্য n এর মান 2 বসালে প্রথম উপসুর, 3 বসালে দ্বিতীয় উপসুর, n বসালে n-1তম উপসুর। তাহলে উপসুর কিন্তু সবসময় n-1, উপসুর কিন্তু সবসময় n-1। তাহলে এই সূত্রটা সুন্দর করে মুখস্থ করে ফেলতে
হবে। বোঝা গেল? বোঝা গেল? বলো। তাহলে এইবার আসো, আমি একটু সুন্দর করে একসাথে আবার লিখতেছি ব্যাপারটা। দুই মুখ খোলা, এক মুখ খোলা, এক মুখ খোলা। দেখো ম্যাথ করার জন্য এক মুখ খোলা, এক মুখ খোলা বা এক মুখ বদ্ধ, এক মুখ খোলা বা এক মুখ বদ্ধ। এরকম যদি হয়, এরকম যদি হয়, তাহলে এফ এন টু এন মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু হবে 2n-1v/4l। ঠিক আছে? তাহলে দেখো তো প্রথম যেটা হয়, তাহলে সেটা হচ্ছে n এর মান 1 বসাবো। 1 বসাইলে 2 গুণ 1 2 বিয়োগ 1, তাহলে প্রথমটা হচ্ছে v/4l। পরে 2 বসাই, তাহলে 3v/4l। 2 বসাই, 2 দুগুণে 4 বিয়োগ 1, সরি 2 তো বসালাম। এবার 3 বসাই, তাহলে 3 বসালে 3 দুগুণে 6, তাহলে 5v/4l। তাহলে এটা f1, এটা f3, এটা f5, এটা f5, তাহলে এটা f এ 2n-1। তাহলে এটা প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, তৃতীয় উপসুর, এই যেগুলো কিন্তু উপসুর। দেন ডট 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 চলতে থাকবে। বলো বুঝছো কিনা? আর দুই মুখ খোলা সহজ। দুই মুখ খোলার ক্ষেত্রে fn nv/4l, সরি nv/2l, তাই না? nv/2l, দেখো nv/2l। তাহলে nv/2l যদি হয়, n এর মান 1 বসাও 1 v/4l, সরি 2l। তারপর 2 বসাও 2v/2l, 3 বসাও 3v/2l, 4 বসাও, এটা 4 বসাও। যেমন এটাকে যদি আরও বসাই, তাহলে 7v/4l। ঠিক আছে? 7v/4l, এটা f7, ঠিক আছে? এটা তাহলে চতুর্থ উপসুর, 4টা লিখলাম উপরে। তাহলে এবার n এর মান আবার বসাও। n এর মান যদি বসাইতে থাকো 1 2 3, এবার 4v/2l, এভাবে চলবে। তাহলে এবার এটা হচ্ছে f1, এটা f2 পাচ্ছি আমি, f3 পাচ্ছি আমি, f4 পাচ্ছি আমি। আর উপসুর এটা এই সর্বনাশ করে ফেলছিলাম তো। উপসুর তো 1 সরে যাবে না? বলো এটা লেখা ঠিক আছে? না, ভুল করেছি, একটু ভুল করেছি। এইভাবে যাবে, ভুল করছি দাদা। v/4l মূল সুর, হ্যাঁ v/4l মূল সুর থেকে পরে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এভাবে যাবে। তাহলে এটা মূল সুর প্রথম, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তারপর এটা চতুর্থ, এগুলো হচ্ছে উপসুর। তাহলে সুন্দর করে এই দুটা লিখো, আর দরকারে উপরে হেডিং লিখে রাখো ম্যাথ করার জন্য জাস্ট খালি এই পৃষ্ঠায় দৌড় দিবা। ম্যাথ করার জন্য এই পৃষ্ঠায় দৌড় দিবা। ম্যাথ করার জন্য এই পৃষ্ঠায় দৌড় দিবা। এই যে এগুলাকে তম সমমেল বা হারমোনিক ডট ডট ডট, এততম সমমেল বা হারমোনিক। ওকে, এততম সমমেল বা হারমোনিক। ডান? বলো বুঝতে পারছো? ওকে, এখন আমরা ম্যাথ পারবো। এবার তুমি বলো তো, দুই মুখ খোলা নলে, দেখি কে বলতে পারে, এবং সঠিক যুক্তি দিতে হবে। দেখি কে কমেন্ট করতে পারে, দেখি কাজের কমেন্ট কেমন পারো। বলো তো, দুই মুখ খোলা নলে শ্রুতিমধুর শব্দ হয়, নাকি এক মুখ খোলা নলে শ্রুতিমধুর শব্দ হয়? বলো তো, শ্রুতিমধুর কোনটা? এটা শ্রুতিমধুর নাকি বাঁশি? এটা শ্রুতিমধুর। বলো তো কোনটা শ্রুতিমধুর? কোনটাতে বেশ ভালো সুন্দর সাউন্ড শোনা যায়, কানে শুনতে আরাম লাগে? বলো কোনটা? সেটা হচ্ছে দুই মুখ খোলা।
দুই মুখ খোলাটা থেকে কানে শুনতে আরাম লাগে। এবার কারণ কি, যুক্তি কি, যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে, দেখো এক মুখ খোলা যদি হয়, দেখো আমার কথা বুঝো কিনা, যদি এক মুখ খোলা হয় তাহলে 100 আমি পাবো, তারপরে আমি 300 পাবো, কিন্তু 200 পাবো না, 400 পাবো না, 500 পাবো এক মুখ খোলা নলে হইলে। এত হার্টজ কম্পাঙ্কগুলো আমি পাবো। তাহলে আমার কম্পাঙ্ক পাওয়ার মানে মানগুলা কমে যাচ্ছে না? আমি তো 200 পাচ্ছি না। আমি এক মুখ খোলা নলে, এই এক মুখ খোলা নলে এটার মূল সুর যদি 100 হয়, মূল সুর যদি 100 হয়, তাহলে আমি আর একটু জোরে শব্দ করলাম তাহলে সেটা 300 হবে, আর একটু জোরে করলাম সেটা 500 হবে, কিন্তু আমি 400 200 পাবো না। কিন্তু দুই মুখ খোলা নল, মূল সুর যদি 100 হয় তাহলে আমি 200 পাবো, 300 পাবো, 400 পাবো, 500 পাবো, পাবো। কথা কি বুঝছো? ক্লিয়ার? মানে এক মুখ খোলা নলে, এক মুখ খোলা নলে 100-র পরে লাভ দিয়ে 300-তে যাইতে হবে। তাহলে দ্রুত দ্রুত চেঞ্জ, মানে মানে অনেক পরে পরে চেঞ্জ, ঠিক আছে? 100-র পরে 300, তাহলে হুট করে বিশাল চেঞ্জ। কিন্তু 100 তারপরে 200 300, চেঞ্জটা দেখো সরল গুণিতকে চেঞ্জ। তাহলে এইটা শ্রুতি মধুর হবে, আর এটা শ্রুতি মধুর হবে না। এই কারণে দেখবা এক মুখ খোলা নলের শব্দ খুব একটা শ্রুতি মধুর হয় না, কিন্তু দুই মুখ খোলা নল অর্থাৎ বাঁশি কি সুন্দর শ্রুতি মধুর হয়। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা ম্যাথ করব। এই যে একটা ম্যাথ আছে, পড়ো। একটি এক মুখ খোলা নল থেকে নিঃসৃত মৌলিক সুরের কম্পাঙ্ক এত হার্টজ। এক মুখ খোলা, এক মুখ খোলা নল, এক মুখ খোলা নল, এক মুখ খোলা নল থেকে নিঃসৃত মৌলিক সুরের কম্পাঙ্ক। এক মুখের জন্য মৌলিক সুর কি ছিল? এক মুখের ক্ষেত্রে 4, এই যে প্রথমটা, এই যে V/4L, এক মুখ খোলার জন্য মূল সুর V/4L। তুমি যদি সূত্র ভুলে যাও তাহলে সূত্র লিখে ফেলবা 2n-1, তাহলে 2n-1 V/4L, এক মুখ খোলা। এটা মেইন সূত্র। এটা যে সবসময় লিখতে হবে এমনটা না, ঠিক আছে, বাট লাগবে তো। এক মুখ খোলা নলের ক্ষেত্রে সূত্র এটা। তাহলে মূল সুর, মূল সুর n এর মান 1, n এর মান 1 বসাইলে মূল সুর আমরা পাবো। n এর মান 1 বসাও, 2 গুণ 1 2 বিয়োগ 1 f1, তাহলে সেই ক্ষেত্রে হবে 1 অর্থাৎ V/4L। এবার আমাদের কি বলছে? এক মুখ খোলা নল থেকে নিঃসৃত মৌলিক সুরের কম্পাঙ্ক এটা। তাহলে এক মুখ খোলার জন্য মৌলিক সুর f1, f1 এর মান দেওয়া আছে 200, f1 এর মান 200, তাহলে 200 V/4L। ওকে, ডান। একই ধরনের দুই মুখ খোলা নল থেকে নিঃসৃত মৌলিক সুরের কম্পাঙ্ক কত? দেখো V/4L এর মান আমি এটা পাইলাম। এবার একই ধরনের মানে কি জানো? একই ধরনের মানে একই দৈর্ঘ্যের, একই ধরনের মানে একই দৈর্ঘ্যের। তাহলে এক মুখ খোলা নলের দৈর্ঘ্যটা যা ছিল L, তাহলে দুই মুখ খোলা তার দৈর্ঘ্য সেম হবে। দুই মুখ খোলা আর একটা নল, তো দুই মুখ খোলা আর একটা নল তার দৈর্ঘ্য সেম হবে। এই যে দুই মুখ খোলা, তাহলে দুই মুখ খোলা এই যে নলের দৈর্ঘ্য এর সমান থাকবে। ওকে, দুই মুখ খোলা নলের ক্ষেত্রে FN এর সূত্র NV/2L। তাহলে আমাদের কি বলছে? একই ধরনের দুই মুখ খোলা নল থেকে নিঃসৃত মৌলিক সুরের কম্পাঙ্ক, অর্থাৎ এর মৌলিক সুরের কম্পাঙ্ক। তাহলে এর মৌলিক সুর F1, তাহলে V/2L। এবার বলো কেমনে পাওয়া যাবে? এবার MCQটা কেমন জানো? মানে প্রশ্নটা কেমন? এটা MCQ টাইপ কোশ্চেন। V/4L এর মান যদি 200 হয়, V/2L এর মান কত? V/2L এর মান কত? V/4L এর মান যদি 200 হয়, V/2L এর মান কত? বলো। V/2L না? এটাকে এভাবে লেখা যায়, V/4L × 2 লেখা যায়। বলো, একই তো কথা। V/4L × 2, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করছি। এবার V/4L এর মান কত? 200। V/4L এর মান 200, তাহলে 2, এটা 200, কত হার্টজ? 400 হার্টজ। এই যে ডান, উত্তর ডান। বোঝা গেছে? 100, এই যে 100 বলছো সে কান ধরো, 100 যে বলছো সে কান ধরো। V/4L এর মান 200 হলে V/2L এর মান 400, ঠিক আছে? ওকে, এবার আসো এক মুখ বদ্ধ অর্গান নলের তৃতীয় উপসুর।
একমুখবদ্ধ অর্গানল, এই যে একমুখবদ্ধ অর্গানলের তৃতীয় উপসুর, ভালো করে পড়ো, কোন উপসুর? তৃতীয় উপসুর, তৃতীয় উপসুর। তাহলে সূত্র হচ্ছে এফ 2n-1, এটা ইকুয়াল টু 2n-1 v/4l। এই থাকাও, তৃতীয় উপসুর, তৃতীয় উপসুর চাই। এন এর মান কত বসাইলে তৃতীয় উপসুর পাওয়া যাবে বলো? এন এর মান কত বসাইলে তৃতীয় উপসুর পাওয়া যাবে? এন এর মান কত বসাইলে তৃতীয় উপসুর পাওয়া যাবে? আমাদের এটা কততম উপসুর ছিল? n-1তম উপসুর না? n-1তম উপসুর না? তাহলে n-1তম উপসুরের সূত্র ছিল এটা, ঠিক আছে? আমার কথা বুঝছো? n-1তম উপসুরের সূত্র ছিল এটা, n-1তম উপসুরের সূত্র ছিল এটা। আচ্ছা, তাহলে কততম উপসুর বলছে? তৃতীয় উপসুর। তাহলে n-1 না, এটা কত? তৃতীয়। তার মানে n-1 এর মান 3। তাহলে n এর মান কত? 4। n এর মান 4 বসাবো, 4, n এর মান 4। তাহলে n এর মান যদি 4 বসাই, তাহলে f 2 গুণ 4, 4 দুগুণে 8 বিয়োগ 1, 7। তাহলে f7, এখানে 7 v/4l, এটা 7 v/4l। এবার তোমার যদি তাও বুঝতে কষ্ট হয়, এখানে তাকাও, দেখো একমুখবদ্ধ, একমুখ খোলা, তাহলে তার কততম উপসুর? কততম উপসুর? কততম? তৃতীয় উপসুর। আসো দেখো, দেখো মিলাও, দেখো প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, তৃতীয় উপসুর, এই যে তৃতীয় উপসুর। তাহলে কত এটা? 7 v/4l। কত এটা? 7 v/4l। বুঝছো? বুঝছো? আমি আরেকবার বলতেছি, ভালো করে শোনো, আরেকবার বলতেছি, ভালো করে শোনো, এই জায়গায় অনেকে জড়াই ফেলে। আমাদের সূত্র কি ছিল? একমুখ খোলা, একমুখবদ্ধর জন্য কি ছিল? f 2n-1 v/4l। এই সূত্রটা কিসের? 2n-1 হারমোনিক আর n-1তম উপসুর, n-1তম উপসুরের জন্য এটা ছিল। এবার আমার কততম বলছে? তৃতীয় উপসুর। তাহলে n-1 জায়গায় 3, এটা তৃতীয়, 3। তাহলে n-1 যদি 3 হয়, n কত বসাতে হবে আমাকে? n বসাতে হবে আমার 4, n বসাতে হবে আমার 4, 4 দুগুণে 8 বিয়োগ, তাহলে f7, তাহলে 7 v/4l। এই যে এটাই হচ্ছে আমার তৃতীয় উপসুর, এটাই তৃতীয় উপসুর। তাহলে একমুখবদ্ধ অর্গানলের তৃতীয় উপসুর একটি 2 মুখ খোলা অর্গানলের চতুর্থ হারমোনিকের সাথে অনুনাদ হয়। আচ্ছা আচ্ছা, এবার আসো, 2 মুখ খোলা অর্গানল, 2 মুখ খোলা একটা অর্গানল, একটি 2 মুখ খোলা অর্গানলের সাথে চতুর্থ হারমোনিক তৈরি করে। অর্গানল দ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, এর দৈর্ঘ্য L1 বললাম, তাহলে এটা L1, এই দৈর্ঘ্যটা L1 বললাম, ওকে। এবার আসো, এই দৈর্ঘ্যটাকে বললাম L2, এই দৈর্ঘ্যটাকে বললাম L2। তাহলে 2 মুখ খোলা অর্গানলের চতুর্থ হারমোনিক, এর সূত্র কি? এর সূত্র Fn Nv/2l। এটা Fn কি? nতম হারমোনিক, nতম হারমোনিক, তাই না? ওকে, আমার কততম বলছে? চতুর্থতম, n চতুর্থ, চতুর্থ, ওকে। তাহলে 4 বসা দাও n এর মান, f4। তাহলে Nv, এটা হবে 4v/2l। বুঝছো? বুঝছো? এবার কি বলছে? এই দুইটা কি করে? অনুনাদ সৃষ্টি করে। অনুনাদ মানে এদের কম্পাঙ্ক সমান, এটা L2, L2, এদের কম্পাঙ্ক সমান। তাহলে শর্ত মতে অনুনাদ করে। তাহলে শর্ত মতে, যেহেতু তারা অনুনাদ সৃষ্টি করে, তাহলে শর্ত মতে f7 আর f4 সমান। তাহলে f7 মানে 7 v/4l1, আর এটা হচ্ছে 4 v/2l1, সরি 2l2, ভি কাটা। তাহলে অতএব L1/L2 রেশিও লাগবে না? L1-এর সাথে 4 4 16 গুণ, L1-এর সাথে 4 4 16 গুণ, 7 দুগুণে 14, 2 দিয়ে 7/8, এই যে অনুপাত 7/8, ডান। অনুপাত কত? 7/8, ওকে। আসো এবার এটা বলছে 2 মুখ খোলা অর্গানলের
মূল সুরের কম্পাঙ্ক 300 হার্টজ, দুই মুখ খোলা অর্গানলের। বদ্ধ অর্গানলের, আচ্ছা আর একটা বদ্ধ অর্গানল আছে, তাহলে বদ্ধ এক প্রান্ত বদ্ধ। বদ্ধ অর্গানলের প্রথম উপসুর ও দুই মুখ খোলা নলটির প্রথম উপসুর সমান। আচ্ছা, প্রতি নলের দৈর্ঘ্য কত? এই দুটো নল আছে, দৈর্ঘ্য আলাদা। বাতাসের শব্দের বেগ দেওয়া আছে, আরে বাতাসের শব্দের বেগ ভি দেওয়া আছে। প্রশ্ন পড়ে ঘাবড়ানো যাবে না, শুরু করে দিতে হবে, দেখবা হয়ে গেছে। শুরু করে দিবা, দেখবা হয়ে গেছে। বাতাসের শব্দের বেগ এত, এটা ভি দেওয়া আছে। আমাদের বলছে দুই মুখ খোলা অর্গানলের মূল সুরের কম্পাঙ্ক। দুই মুখ খোলা, দুই মুখ খোলা অর্গানলের এফএন এন ভি বাই 2L। তো এটাকে বললাম L1, দুই মুখ খোলা। দুই মুখ খোলা অর্গানলের ক্ষেত্রে এটা ভাই মূল সুর মানে এন এর মান কত বসে? মূল সুর হলে 1, তাহলে 1 বসলে ভি বাই 2L1, ভি বাই 2L1। আচ্ছা, মূল সুরের কম্পাঙ্ক তো 300 দেওয়াই আছে, আরে এটা তো দেওয়াই আছে, এবং ভি এর মানও তো দেওয়া আছে 330, আরে এটাও তো 330 দেওয়া আছে, তাহলে 2L1। আরে আমি তো দুই মুখ খোলা নলের দৈর্ঘ্য বের করে ফেলছি, দুই মুখ খোলা নলের দৈর্ঘ্য তো বের হয়ে গেছে, তাহলে 330 ভাগ 600, 0.55 মিটার বা 55 সেন্টিমিটার হয়ে গেল না? এটা আমাদের নল দ্বয়ের দৈর্ঘ্য চাইছে, তো একটা নলের হয়ে গেছে। এবার আসো বাকি নলের কি বলছে দেখি, আসো। বলছে বদ্ধ অর্গানলের, আচ্ছা বদ্ধ অর্গানল, এই যে বদ্ধ অর্গানল, দৈর্ঘ্য L2 ধরলাম। বদ্ধ অর্গানলের প্রথম উপসুর, এর সূত্র হচ্ছে F2n-1, তাহলে 2n-1 ভি বাই 4L। এটা কততম? n-1তম উপসুর। তাহলে আমাদের লাগবে কততম উপসুর? আমাদের লাগবে প্রথম উপসুর, প্রথম। তাহলে আমাদের লাগবে প্রথম উপসুর, প্রথম। তাহলে n-1 হচ্ছে প্রথম, দেখো n-1 হচ্ছে 1, তাহলে n কত বসতে হবে? 2 বসতে হবে, 2 বসাইতে হবে। তাহলে F2 বসাও, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 3v বাই 4L, ইয়েস 3v বাই 4L। ওকে ডান, 3v বাই 4L। এই L কে L2। আচ্ছা, এখন F3 তো আমি জানি না, কিন্তু আমাদের কি জানা আছে জানো? আমাদের বলছে বদ্ধ অর্গানলের প্রথম উপসুর ও দুই মুখ খোলা নলটির প্রথম উপসুর সমান, অর্থাৎ দুই মুখ খোলা নলের এর আবার প্রথম উপসুর, তাহলে এর প্রথম উপসুর, এর n-1তম উপসুর, দেখো উপসুরের কিন্তু n-1তমই সব, Fn, তাহলে n-nv বাই 2L, তাই না? nv বাই 2L1। এবার n-1 মানে প্রথম, তাহলে n কত বসাবো? n বসাবো 2, বসাই 2, তাহলে F2 2v বাই 2L1। তাহলে এবার তাকাও, বোর্ডে তাকাও কি বলছে? বদ্ধ অর্গানলের প্রথম উপসুর এটা, আর দুই মুখ খোলা নলটির প্রথম উপসুর এটা, এই দুইটা সমান। তাহলে প্রশ্ন মতে এর F3 আর এর F2 সমান, তাহলে 3v বাই 4L2 আর F2 2v বাই 2L1, 2 কাটা, v কাটা। এবার 3 বাই 4L2 এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই L1, 0.55। L2 বের হয়ে গেছে। L2 কত আছে? 0.55 গুণ 3 ভাগ 4, 0.4125, ইয়েস। অতএব L2 0.4125 এত মিটার, 0.4125। দাদা এগুলো কি সিকিউর জন্য? এই টপিক থেকে সিকিউ কোনোদিন আসে নাই, বইয়ে আছে তাই করাচ্ছি, ঠিক আছে? 12তম ক্লাস পর্যন্ত পরীক্ষায় যা আসবে তা করানো হয়েছে। আজকের ক্লাসে যা করাচ্ছি এগুলা ধরতে পারো এক্সট্রা বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বুঝতে পারছো? বোর্ড পরীক্ষায় কখনো আসে নাই।
এখন আসার সম্ভাবনা একটু কম, আসার সম্ভাবনা কম, বাট সহজ। দুটো সূত্র মনে রাখলে সব ম্যাথ পারা যাবে। করো তো এই ম্যাথটা নিজেরা করো, এই ম্যাথটা একটু নিজেরা করো, তাহলে বোঝা যাবে যে তুমি পারতেছো। করো এই ম্যাথটা একটু নিজেরা করো, তাহলে বোঝা যাবে তুমি পারতেছো। প্রশ্নটা পড়ো, পড়ে ভাবনা চিন্তা করো। একটি এক মুখ খোলা নলে এত হার্স কম্পাঙ্কের শলাকা 5টা বিট দেয়। এক মুখ খোলা নল আর একটা শলাকা, শলাকার কম্পাঙ্ক দেওয়া আছে 512, খুবই সহজ। 5টা বিট দেয়, বলছে সুর শলাকার কম্পাঙ্ক অপেক্ষাকৃত বেশি। নলের দৈর্ঘ্য কতটুকু কমালে সুর শলাকার সাথে ঐক্যতানিক হবে। বাতাসে শব্দের বেগ দেওয়া আছে। এর চেয়ে সহজ ম্যাথ হয় না, এর চেয়ে সহজ ম্যাথ হয় না। করো, আজকের ক্লাস এই ম্যাথটা করেই শেষ। আজকের টপিক সহজ টপিক। করো, ভাবনা চিন্তা করো। এই ম্যাথটা করতে 2 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। দাদা বিট বলতে কি এফ, বিট বলে কি এফ কমে? বিট দেয় 5টা। এই দেখো, এই যে একটা সুর শলাকা, এর কম্পাঙ্ক 512 হার্টজ। এটা এক মুখ খোলা একটা নলের সাথে, একটি এক মুখ খোলা নলে, এক মুখ খোলা নল, এই যে এক মুখ খোলা মানে এক মুখ বদ্ধ। তাহলে এই নলে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছে, মানে এটাকে এর প্রান্তে ধরছো, ধরলে এর মধ্যে শব্দ হয়েছে আর এর তো একটা শব্দ আছে। তাহলে এই দুইটা ফ্রিকোয়েন্সি, তার জন্য 5টা বিট হয়, এর জন্য 5টা বিট হয়। তাহলে মানে আমরা কি করছি, এটা দিয়ে এটাতে পরবশ কম্পন সৃষ্টি করছি, বুঝো? এই যে এটা নিলাম, নিয়ে এটা বাড়ি দিলাম, হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, দিয়ে এই খোলা, এই এক মুখ খোলা নলের মুখে ধরবো, দেখবা বাজবে, দেখবা এটাতে শব্দ হবে। শলাকাটা সরা নিবা, দেখবা তাও এটা বাজতেছে। তাহলে দুটো, এই শলাকার এটা মিলে 5টা বিট দেয়, 5টা বিট দেয়। তাহলে এক মুখ বদ্ধ মানে এক মুখ খোলা, এর সাথে 5টা বিট। তাহলে এর যে কম্পাঙ্ক, এর কম্পাঙ্ক আমি জানি না কত, এর সাথে যে বিট দেয় এর কম্পাঙ্ক আমি জানি না কত। তাহলে এটা F1 ধরলাম। এবার সুর শলাকার কম্পাঙ্ক বেশি, সুর শলাকার কম্পাঙ্কটা বেশি। নলের দৈর্ঘ্য কতটুকু কমালে সুর শলাকার সাথে ঐক্যতানিক হবে। শোনো, এখানে কি বলছে, মূল সুর নাকি কততম উপসুর বা এরকম কিছু বলছে? বলে নাই। যদি না বলে তাহলে কি ধরে হিসাব করব? মূল সুর ধরে। কি ধরে হিসাব করব? মূল সুর ধরে হিসাব করব, তাই না? এর আগে আমরা তারের ক্ষেত্রে এই কাজ করছি, টানা তারে আর কম্পনের ক্ষেত্রে। তাহলে আমরা মূল সুর ধরে হিসাব করব। তাহলে এক মুখ খোলা নলের জন্য মূল সুরের কম্পাঙ্কটা কি হয়? F1 = এক মুখ খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক F1 = বলো কি হবে? F1 = এক মুখ খোলা নলের ক্ষেত্রে এই যে V/4L, কি 4L, তাহলে F1 V/4L। তাহলে এই যে নলের দৈর্ঘ্যটা, এটাকে আমি বললাম L1, ধরো L1। এবার এর সাথে এ কয়টা বিট দেয়? 5টা বিট দেয়। সুর শলাকার কম্পাঙ্ক বেশি, সুর শলাকার কম্পাঙ্ক বেশি। তাহলে এর কম্পাঙ্কটা বড়, এর কম্পাঙ্কটা ছোট। এর কম্পাঙ্কটা F বড়, F1টা ছোট, ঠিক আছে? এবার বলছে নলের দৈর্ঘ্য কতটুকু কমালে সুর শলাকার সাথে ঐক্যতানিক হবে। ঐক্যতানিক হবে কি করলে? ঐক্যতানিক হবে কি করলে? ঐক্যতানিক হবে যদি এর দৈর্ঘ্যর পরিবর্তন করা হয়। দৈর্ঘ্যর পরিবর্তন করলে ঐক্যতানিক হওয়া মানে 512 হার্টজ হবে। তাহলে পরবর্তীতে দেখো, এদিকে দেখো, পরবর্তীতে এই যে নলটা,
এই নলের দৈর্ঘ্যের আমি চেঞ্জ করলাম, বলো তো দৈর্ঘ্য কেমনে চেঞ্জ করা যায়? পানি ঢালা যায়, পানি ঢাললে দৈর্ঘ্য চেঞ্জ হবে। ধরো এইটুকু পানি, তাহলে দৈর্ঘ্য তখন এইটুকু হয়ে গেল। এভাবে দৈর্ঘ্য চেঞ্জ করা যায়, পানি ঢেলে দৈর্ঘ্য চেঞ্জ করা যায়। তাহলে আমরা দৈর্ঘ্য চেঞ্জ করতে পারবো, দৈর্ঘ্য বাড়াতে পারবো, কমাতে পারবো, তাই না? দৈর্ঘ্যটা চেঞ্জ করলাম, ধরো দৈর্ঘ্যটা চেঞ্জ করলাম L2, বাড়াতে হবে নাকি কমাতে হবে সেটা বলো তো। তাহলে এর জন্য এবার মূল সুর কী হবে? এটাকে বললাম ধরো F1 প্রাইম বললাম, এটাকে F1 প্রাইম বললাম। তাহলে এটা কী হবে? V/4L2। বলো তো কী করতে হবে? দৈর্ঘ্য বাড়াতে হবে নাকি কমাতে হবে? ভাই শোনো, 5টা বিট দেয়, এরটা বেশি বলে দিছে, সুর শলাকা বেশি, তাহলে এটা কম না? কম না? তাহলে এটা 512 থেকে কম না? তাহলে আমরা কি করতে চাই? আমরা বাড়াইতে চাই। বাড়িয়ে কত করতে চাই? ঐক্যতানিক আনলে কত করতে চাই? এটা 512 করতে চাই না? 512 করতে চাই। তাহলে এটা যদি 512, অর্থাৎ এফ যদি বাড়াইতে চাই, এল তাহলে কমাতে হবে, এল এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এই L2 কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। বাতাসের শব্দের বেগ ভি বলে দিছে, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না। তাহলে তুমি বলো এটা ঐক্যতানিক করব, তাহলে এই ঐক্যতানিক করতে গেলে এটাকে কত করতে হবে? 512 হার্টজ করতে হবে। এটাও সুরশলাকার কম্পাঙ্কের সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত আছে বলো তো? কত? এই F1টা কত বলো? F1টা কত? এই যে F1 থেকে বড়, এটা বড়। তাহলে 512 থেকে 5 কম, এটা বলেই তো দিছে, এটা বড় এটা ছোট। তাহলে 512 থেকে 5 কম, তাহলে 512 বিয়োগ 5, 507। তাহলে এটা 507 হার্টজ। বোঝা গেছে? বোঝা গেছে? আমাদের চাইছে এল এর পরিবর্তন। তাহলে তুমি ভাই এল এর পরিবর্তন L2 কমাতে হবে। তাহলে তুমি বলো L1 কত? L1 মাইনাস L2, এটাই তো দরকার। ডেল এল, এটাই তো দরকার। এটা 507, এটা 512, তাহলে এটা কম এটা বেশি। তাহলে এটা যেহেতু বেশি, L2 কম আর L1টা বেশি হবে। তাহলে দৈর্ঘ্য কমাতে হবে, কমাবো। L1 কত? V/4 F1। আর L2 কত? L2 এখান থেকে V/4 F1 প্রাইম। তো V/4 কমন যায়, 1/F1 মাইনাস 1/F1 প্রাইম। তাহলে V এর মান 340 ডিভাইডেড বাই 4, 1/F1 এর মান 507 বিয়োগ 512। 507-এর ইনভার্স বিয়োগ 512-র ইনভার্স যা হবে তার সাথে গুণ 340, তাকে ভাগ দিব 4 দিয়ে। তাহলে দৈর্ঘ্য 0.001637 এত মিটার কমাতে হবে, দৈর্ঘ্য কমাতে হবে। কিভাবে কমাবো? পানি ঢেলে দিবা, পানি ঢাললে কমে যাবে, বুঝছো? পানি ঢাললে কমে যাবে। তুমি কি করবা? একটা নল নিবা, এই নল নিয়ে একটা কাজ করবা। এই নলের মধ্যে পানি ঢালতে থাকবা আর এখানে শীষ বাজাতে থাকবা, এই যে কলমের মতো করে শীষ বাজাতে থাকবা। আর কাউকে বলবা এই তুই পানি ঢাল, আমি শীষ বাজাই তুই পানি ঢাল। তো পানি ঢালতে থাকবে, দেখবা পানি ঢালতে থাকলে সাউন্ড যেটা হবে না, এই সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, সাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। যত দৈর্ঘ্য কমানো হবে তত কম্পাঙ্ক বাড়বে, দৈর্ঘ্য যত কমানো হবে কম্পাঙ্ক তত বাড়বে, কম্পাঙ্ক তত বাড়বে। তুমি এই এক্সপেরিমেন্টটা বাসায় করতে পারো। কি করবা জানো? বাসায় করবা। কেমনে করবা? একটা পানির পাত্র নিবা, এঁকে দিই, পানির পাত্র নিবা, হ্যাঁ, নিয়ে তার মধ্যে কাচের একটা নল পাইলে 2 মুখ খোলা নল নিবা, 2 মুখ খোলা নল নিবা, 2 মুখ খোলা নল নিয়ে পানির মধ্যে ডুবাবা, পানিতে ডুবাবা 2 মুখ খোলা নলটাকে পানিতে ডুবাইলা, হ্যাঁ। তাহলে দেখো দৈর্ঘ্য এইটুকু। এইবার তুমি কি করতে থাকবা? শীষ বাজাতে থাকবা আর এটাকে আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত করতে থাকবা, অথবা পাত্রটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠাবা, পাত্রটাকে উপরের দিকে উঠাবা, তাহলে পানি উঠে আসবে, নলের দৈর্ঘ্য কমে যাবে, দেখবে কম্পাঙ্ক বাড়বে। করে দেখো, কম্পাঙ্ক বাড়বে, ঠিক আছে? এটা রিপিট করেন, রিপিট করব, করি। সুরশলাকার কম্পাঙ্ক কত? 512। সেটা এক মুখ খোলা একটা নলের সাথে কয়টা বিট দেয়? কয়টা? 5টা। এক মুখ খোলা নলের কততম সমমেল বা কততম উপসুর এটা কি বলেছে? না। যেহেতু এটা বলে নাই সেহেতু আমরা মূল সুর ধরবো। তাহলে মূল সুরের সূত্রটা লিখলাম V/4L। এর সাথে কি করে? 5টা বিট দেয়। এর কম্পাঙ্ক কত? 512। বলে দিছে এরটা বেশি, তাহলে এরটা কম,
এরটা বেশি, এরটা কম, কত কম? 5 কম, তো 5 কম কত? 507। এবার আমরা কি করতে চাই? ঐক্যতানে আনতে চাই। তাহলে ঐক্যতানে আনা মানে কি? এর কম্পাঙ্ক 507 থেকে 512 করা, কারণ 512 আর 512 হইলে কি হবে? ঐক্যতানিক হবে। ঐক্যতানে আনতে চাই, 512 করতে চাই। তাহলে এটা কত? এই যে এটা কত? 507, এটা কত? 512, এটা কত? L1, এটা কত? L2। তাহলে এটা বড় না এটা বড়? কম্পাঙ্ক এটা বড়। তাহলে কম্পাঙ্ক বড় হলে L ছোট, তাহলে L2 কমাইতে হবে, L2 কম হবে, L1 বেশি হবে। তাহলে আমরা কি করছি? এখান থেকে L1 আর এখান থেকে L2 বের করছি, দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করে হিসাব করছি, শেষ। ওকে, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ের আর কয়টা ক্লাস লাগবে? এই অধ্যায়ের আর অসংখ্য ক্লাস লাগবে, ঠিক আছে? এই অধ্যায়ের আর অসংখ্য ক্লাস লাগবে, ঠিক আছে? তুমি কালকে আবার করে চলে আসবা ক্লাস করতে। তাহলে এই অধ্যায় আমাদের শেষ, এবং অনেক ভালোভাবে শেষ। যা করাইছি এগুলো করলে বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন সব কভার হয়ে যাবে, সব। এখন কথা হচ্ছে করতে হবে, নিজের পড়তে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। এই যে ক্লাস করে নিলা, এখন যেটা কাজ হবে, ক্লাস যেন আর করা না লাগে, ক্লাস যেন আর করা না লাগে। এখন কি করতে হবে? বারবার বারবার রিভিশন দিতে হবে, বারবার বারবার রিভিশন দিতে হবে। ভুলে যাওয়ার আগে এসে তাড়াতাড়ি রিভিশন দিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট কোন অধ্যায় শুরু হবে? নেক্সট মনে হয় শুরু হবে স্থির তড়িৎ। দেখি একটা ভিডিও আপলোড দিল তো তোমাদের মাস্টার ভাই, দেখি আমি দেখে বলতেছি। কোথায় পোস্ট করছে? লব্ধি নাকি? লব্ধিতে। কোথায় পোস্ট করছে? একটা ভিডিও দেখলাম, যে এরপরে কোন অধ্যায় পড়ানো হবে, নিজের গ্রুপের ভিডিও নিজে খুঁজে পাইতেছে না। এসিএস পেজে, আচ্ছা। হ্যাঁ, এসিএস পেজে 27 ব্যাচ। তোমাদের এখন আমরা সাইকেল 2 তে পদার্থের গাঠনিক ধর্ম পড়াচ্ছি এবং সাইকেল শোনো, গাঠনিক ধর্ম পড়াচ্ছি এবং সাইকেল 3 তে তোমাদের অপূর্ব দাদার তরঙ্গ অধ্যায় প্রায় শেষের দিকে। তো এরপরে আমরা কোন চ্যাপ্টারগুলো শুরু করব সেই সাইকেলের আপডেট দিতেই ছোট্ট ভিডিওটা করা। এরপরে হচ্ছে আমি সাইকেল 5-এ চলতরিৎ অধ্যায়টা শুরু করব, আর তোমাদের মাসুর ভাইয়া সাইকেল 6-এ তড়িৎ প্রবাহ চৌম্বকীয় চুম্বকত্ব শুরু করবে, অর্থাৎ সেকেন্ড পার্টের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় শুরু হবে। তৃতীয় অধ্যায় শুরু হবে সাইকেল 5-এ, আর চতুর্থ অধ্যায় শুরু হবে সাইকেল 6। তো তোমরা ক্লাসগুলো মিস করো না, ইনশাল্লাহ চেষ্টা করো যাতে করে একদম প্রথম ক্লাস থেকেই তোমরা রেগুলার লাইভ ক্লাসে থেকে চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো। শুনছো? শুনছো? বুঝাই দিলাম। ওকে, তাহলে এরপরে চলতরিৎ শুরু হবে। টাটা।